হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচে পাঁচতলা। আমি শ্যামল রয়। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো রয়েছি। দেখো, মিশন ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস সেটটি চলছে তার আজ 23তম প্র্যাকটিস ক্লাস। এর আগে আমাদের 1 থেকে 22তম প্র্যাকটিস ক্লাস হয়ে গেছে। তোমরা সেই ক্লাসগুলি যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এসে, পাঁচে পাঁচতলা ইউটিউব চ্যানেলে এসে সেই প্র্যাকটিস ক্লাসগুলি দেখে যাবে। এছাড়াও তোমাদের কিছু কথা বলে রাখি, আমাদের এই ইউটিউব চ্যানেলে এছাড়াও আমাদের কি রয়েছে, আমাদের পাঁচে পাঁচতলা যে অ্যাপ রয়েছে সেখানে তোমরা ফ্রি 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 ফুল মক টেস্ট দিতে পারবে ডাব্লিউ এবং কেপির জন্য। এটি তোমাদের প্রত্যেক রোববার 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই 12 ঘন্টার মধ্যে তোমরা এই মক টেস্টটা দিতে পারবে। এই মক টেস্টটার জন্য তোমাদের কোনো পেড করতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না। এটা তোমাদের জন্য শুধু নিয়ে আসা হয়েছে যারা ডাব্লিউপি এবং কেপি যারা পুরোদমে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটি ফ্রি 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 তোমাদের জন্য। তো তোমরা সেই মক টেস্টটি প্রত্যেক রোববার ফুল মক টেস্টটি তোমরা দিয়ে রাখো, ঠিক আছে। এছাড়াও আমরা যে প্র্যাকটিস ক্লাসগুলি করাচ্ছি সেগুলো তোমরা প্র্যাকটিস ক্লাস করো। আশা রাখি এই যে প্র্যাকটিস ক্লাসগুলো যে তোমাদের করানো হচ্ছে, আপকামিং যে তোমাদের ডাব্লিউপি এবং কেপি যে এক্সাম রয়েছে সেখানে 100-এ 100% কমন পাবে। কমন পাবেই মানে পাবেই, এটা আমি শিওর করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে তোমাদের আমি এই প্র্যাকটিস ক্লাসটি করিয়ে দেই। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো চলো শুরু করি আজকের মক টেস্ট বা আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, পৃথিবীর দীর্ঘতম নদী কি? এটি দেখো ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2018 সালের প্রশ্নপত্র। তো পৃথিবীর দীর্ঘতম নদী কি? অপশন কি হয়ে যাচ্ছে? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী, ঠিক আছে। যদি আমাজন দিতাম তাহলে কি হতো? আমাজন হলো পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী, মানে সব দিক দিয়ে বড়, কিন্তু লম্বার দিক দিয়ে, ডিস্টেন্সের দিক দিয়ে দেখবো আমরা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল। হোয়াংহো যদি বলা হয়, হোয়াংহো একটি চীনের নদী। মিসিসিপি মৌসুমী এটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি নদী। চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। ভারত ভারতীয়দের জন্য উক্তিটি বলেছেন। ভারত ভারতীয়দের জন্য উক্তিটি বলেছেন। অপশনগুলো তোমরা সকলে দেখে নাও এবং জানলে অপশনগুলোর মধ্যে অ্যান্সার জানলে চট করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। দেখো, স্বামী বিবেকানন্দ, হযরত মোহিনী, স্বামী দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধী। তো ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কি করেছেন? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, স্বামী দয়ানন্দ সরস্বতী। তার দেখো বিখ্যাত উক্তিগুলি রয়েছে। কি কি উক্তিগুলি রয়েছে দেখো, কি রয়েছে সেই উক্তিগুলি। দেখো, স্বামী বিবেকানন্দ বা স্বামী দয়ানন্দ সরস্বতীর বিখ্যাত উক্তিগুলি কি হলো? এখানে বলছে স্বামী দয়ানন্দ সরস্বতীর বিভিন্ন উক্তিগুলি কি কি রয়েছে। প্রত্যেক মানুষের কর্তব্য বেদ, বেদকে পড়া আমাদের প্রত্যেক মানুষের কর্তব্য। এবং তিনি বলেছিলেন এই বেদের যুগে ফিরে যাও বা বৈদিক যুগে ফেরো, আওয়ার নেশন লাইক এ ট্রি। ভারত ভারতীয় জন্য এই উক্তিটিও তিনি করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, তাই তো। চলো নেক্সট প্রশ্ন, চলো কি রয়েছে দেখো। জাতীয় ঐক্য ও সংহতি এই শব্দ সমষ্টি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে কত সালে? সেই সালটা চেয়েছেন, যেটা হচ্ছে ঐক্য এবং সংহতি, এই দুটি শব্দ সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়েছে। দেখো, 1948 সালে, 1962 সালে, 1976 সালে, 1989 সালে। তো এগুলি অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1976 সালে জাতীয় ঐক্য এবং সংহতি এই শব্দ দুটি সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়েছে। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। পশ্চিমবঙ্গের অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে। কি বললাম? পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে। অপশনগুলো দেখে নিই একটু। লোহা ও ইস্পাত শিল্প, সার কারখানা, সিমেন্ট কারখানা, লোকোমোটিভ কারখানা। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, লোকোমোটিভ কারখানা। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনের সব থেকে যেটা বিখ্যাত জিনিস গড়ে উঠেছে সেটা হচ্ছে লোকোমোটিভ কারখানা। দেখো, পশ্চিমবঙ্গে যে চিত্তরঞ্জন রয়েছে সেখানে ভারতের রেলের বৃহত্তম কারখানা রয়েছে কিন্তু,
ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। খাবার সোডার রাসায়নিক নাম কি? খাবার সোডার রাসায়নিক নাম কি? অপশনগুলো দেখে নাও। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। তো আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, সোডিয়াম বাইকার্বনেট, যেটা হচ্ছে খাবার সোডার রাসায়নিক নাম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে? কোন শিল্পকে ফুটলুস ইন্ডাস্ট্রি বলা হয়? এটি বারবার পরীক্ষায় দিয়ে দেয় কিন্তু। কোন শিল্পকে ফুটলুস ইন্ডাস্ট্রি বলা হয়? তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলটির মধ্যে এই ক্লাসটি দেখছো, তারা অবশ্যই আমাদের কিন্তু কি রয়েছে, আমাদের ফেসবুক পেজ রয়েছে পাঁচের পাঠশালা, এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে পাঁচের পাঠশালা, সেখানেও তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে, চলো চট করে অপশনগুলো দেখে নিন। কি রয়েছে? পেট্রোরসায়ন শিল্পকে, বস্ত্র শিল্পকে, লৌহ ইস্পাত শিল্পকে, তুলো শিল্পকে। তো ফুটলুস ইন্ডাস্ট্রি কাকে বলা হয়? অপশন নাম্বার অ্যাকচুয়ালি এটা বি হবে, বি অ্যান্সার, বস্ত্র শিল্পকে ফুটলুস ইন্ডাস্ট্রি বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। অষ্টাদিগজ, অষ্টাদিগজ কার রাজসভা ছিল? অষ্টাদিগজ, গ দুটো পড়ে গেছে এখানে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। দেখো, দ্বিতীয় দেবরায়, বুক্কারাম, সালুপ, নরসিংহ, কৃষ্ণদেব রায়। তো অষ্টাদিগজ মানে 8জন রাজসভায় মন্ত্রী ছিলেন, বা সংমিশ্রণকে বলা হচ্ছে মন্ত্রী, যে এখানে বিশেষ ধরনের মানে মানুষ থাকতেন, তাদেরকে অষ্টাদিগজ বলা হচ্ছে। তো কার রাজসভা ছিলেন? অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে, কৃষ্ণদেব রায়ের সময় ছিলেন, তার রাজসভায় অষ্টাদিগজ ছিল। ওকে, চলো কি রয়েছে দেখো। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার, অপশনগুলো দেখে নিই। কি রয়েছে? অপরিবর্তিত, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, না উপরের কোনোটাই নয়। তো ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার ক্রমহ্রাসমান। আগের তুলনায় আমাদের জনসংখ্যা কি হচ্ছে? একটু হলেও কমছে। ঠিক আছে, চলো কি রয়েছে পরের প্রশ্ন। নিম্নের কোন সেন রাজার উপাধি ছিল গৌড়েশ্বর? নিম্নের কোন সেন রাজার উপাধি ছিল গৌড়েশ্বর? আমি পাল বংশ এবং সেন বংশ পড়িয়েছি তোমাদের বিস্তারিত ভাবে। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এসে প্লে লিস্টে এসে সেই পাল বংশ এবং সেন বংশের ভিডিও দেখে তোমরা সেই পুরোপুরি ভাবে যে ভিডিওটা রয়েছে, ফুল ভিডিওটা, সেটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের উপকারে লাগবে। দেখো, গৌড়েশ্বর কার উপাধি ছিল? দেবপাল, প্রথম মহিপাল, বল্লাল সেন, না লক্ষণ সেন? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, লক্ষণ সেনের উপাধি ছিল কি গৌড়েশ্বর। চলো চট করে পরের প্রশ্ন দেওয়া যাক। কি রয়েছে? ভারতীয় মরু অঞ্চলে প্রধান নদীটির নাম কি? অপশনগুলো দেখে নাও। ভারতীয় মরু অঞ্চলের প্রধান নদীটির নাম কি? তো তোমরা জানো যে আমাদের কোথায়, আমাদের রাজস্থানে কি রয়েছে? থর মরুভূমি রয়েছে। তো এই যে থর মরুভূমিতে বা থর মরুভূমির প্রধান নদীটির নাম কি? অপশনগুলো দেখো, চম্বল, পেন্নার, লুনি, সম্বল। তো তোমরা যারা যারা জানো চট করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, লুনি। লুনি হলো মরু অঞ্চলের প্রধান নদী। লুনি ছাড়াও ভারতের আরো দুটো অন্তর্বাহিনী নদী রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের মরুভূমির থেকে উৎপত্তি লাভ করেছে। এক হচ্ছে ঘাগর, দুই হচ্ছে রূপার। ঠিক আছে, লুনি ছাড়াও কি বললাম? ঘাগর, রূপার। এছাড়া দেখো, এই লুনি নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? দেখো, লুনি রাজস্থানের আজমিরের নিকট নাগা পাহাড়ের আন্নাসাগর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। এটি কচ্ছের রণে পতিত হয়েছে। আমাদের যে গুজরাট রয়েছে, গুজরাটে কচ্ছের রণ রয়েছে। ঠিক আছে, সেখানে এসে এই লুনি নদীটি পতিত হয়েছে বা মিলে গেছে এই কচ্ছের রণে এসে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। জলে কিছু লবণ মেশানো হলো। কি বলা হলো? জলে কিছু লবণ মেশানো হলো। নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? নতুন জলের স্ফুটনাঙ্ক কত হবে? অপশনগুলো দেখে নেই। বৃদ্ধি হয়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, কোনটাই নয়। তো জলে কিছু লবণ মেশানো হলো এবং নতুন জলে নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বৃদ্ধি হয়। স্ফুটনাঙ্ক কি হবে? বৃদ্ধি পাবে। চলো দেখে নিই আরো কিছু। দেখো, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় একটি তরল ফোটা শুরু হয়, সেটিকে বলা হয় স্ফুটাঙ্ক। তাহলে স্ফুটাঙ্কের সংজ্ঞা আমরা দেখলাম
দেখো 100 ডিগ্রি মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো জলের স্ফুটনাঙ্ক। জলের স্ফুটনাঙ্ক কত বলা হচ্ছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে। এছাড়াও দেখো জলের স্ফুটনাঙ্ক 212 ডিগ্রি ফ্যারেনহাইট। এই যে এই সব কথা যে বললাম, এই যে প্রশ্নটা, এটি বারবার পরীক্ষায় তোমাদের চলে আসে, মনে আসে। আর এই যে তোমাদের যেগুলো দেখালাম, ঠিক আছে, এগুলো পড়ালাম, এগুলো তোমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এগুলো 2-1বার পরীক্ষায় চলে আসছে। তো আশা করি আবার যে আপকামিং পরীক্ষাগুলো রয়েছে সেখানেও এগুলো দিয়ে দিতে পারে। তো দেখো, ভারতবর্ষে হোয়াইট রেভলিউশন এর জনক কে? ভারতবর্ষে হোয়াইট রেভলিউশন মানে শ্বেত বিপ্লবের জনক কে? তাই তো, এম স্বামীনাথন, ডক্টর হিরালাল চৌধুরী, নরম্যান বোরল্যাক, ডক্টর ভার্গিস কুরিয়েন। শ্বেত বিপ্লব, দুধের মধ্যে যে বিপ্লব ঘটে তাকে শ্বেত বিপ্লব বলে। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, ডক্টর ভার্গিস কুরিয়েন। ডক্টর ভার্গিস কুরিয়েনকে বলা হয় হোয়াইট রেভলিউশনের জনক ভারতের। তাই তো, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে দেখো, পম্পাস তৃণভূমি কোন মহাসাগরে অবস্থিত? পম্পাস তৃণভূমি কোন মহাসাগরে না, মহাদেশে অবস্থিত। অপশনগুলো দেখে নাও, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো পম্পাস তৃণভূমি, অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, দক্ষিণ আমেরিকায় পম্পাস তৃণভূমি অবস্থিত। চলো পরের প্রশ্ন যাওয়া যাক। কি রয়েছে, মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? এটিও ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2019 সালের প্রশ্নপত্র এটি। অপশনগুলো দেখে নেই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নমনীতা দেবসেন, সুচিত্রা ভট্টাচার্য, বাণী বসু। তো মিতিন মাসির স্রষ্টা, ভেরি 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 ইম্পর্টেন্ট। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। চলো পরের প্রশ্ন, সিবিআই, সবাই তোমরা জানো সিবিআই তদন্ত, কোনো কিছু হয়ে গেলে সিবিআই তদন্ত শুরু হয়ে যায়, তাই তো। তো দেখো সিবিআই এর পুরো কথাটি হলো, সিবিআই এর পুরো নাম দেখো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস, সেন্ট্রাল বোর্ড অফ ইনফরমেশনস, সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেশনস, সেন্ট্রাল ব্যুরো অফ ইনফরমেশনস। তো সিবিআই এর পুরো নাম তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো প্রথমেই, ঠিক আছে। তো দেখো সিবিআই এর পুরো নাম কি? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস। কি বললাম? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস হচ্ছে সিবিআই এর পুরো নাম। চলো পরের প্রশ্ন, নিচের মধ্যে কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? নিচের মধ্যে কোন জেলার উপর দিয়ে আমাদের কি কর্কট ক্রান্তি গেছে, মানে ট্রপিক অফ ক্যান্সার, তাই তো। দেখো এটি কেপি কনস্টেবল 2017 সালের প্রশ্নপত্র এটি। অপশনগুলো দেখে নাও, নদিয়া, কুচবিহার, দক্ষিণ 24 পরগনা, মালদহ। তো নিচের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, নদিয়া। ঠিক আছে, দেখো কর্কট ক্রান্তি রেখা যদি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বলা হয়, পশ্চিমবঙ্গের 5টা জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তার লাভ করেছে। সেই জেলাগুলি কি কি তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমে হবে আমাদের পুরুলিয়া, তারপর হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া। কি বললাম আবার বলছি, শুনে নাও, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া। যদি বলা হয় ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা বিস্তার লাভ করেছে, তাহলে হয়ে যাবে মোট 8টি রাজ্যের উপর দিয়ে। কি কি এই 8টি রাজ্য? শোনো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। আরেকবার বলছি, কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তার লাভ করেছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে আমাদের কি কর্কট ক্রান্তি রেখা গেছে, এবং পশ্চিমবঙ্গের 5টা জেলার উপর দিয়ে। চলো পরের প্রশ্ন, মমলুক ডাইনেস্টি এর প্রতিষ্ঠাতা কে? মমলুক ডাইনেস্টি, যদি এখানে মমলুক ডাইনেস্টি না দিয়ে তোমাদের পরীক্ষা এখানে প্রশ্ন আসতো দাস বংশের প্রতিষ্ঠাতা কে, তাহলে তোমার চট করে অ্যান্সারটা করে দিতে পারতে, তাই তো। কিন্তু এখানে লেখা রয়েছে মমলুক ডাইনেস্টি। তো দেখো এই যে আমাদের দাস বংশ, দাস বংশের অপর নামে হচ্ছে মমলুক ডাইনেস্টি, ঠিক আছে। এই দাস বংশ বা দাস বংশের আরেক নাম কি, অপর নাম কি? মমলুক ডাইনেস্টি, ঠিক আছে, বা ইলবারি তুর্কি বংশ বলতে পারি আমরা, ঠিক আছে। তো দেখো মোহাম্মদ ঘুরি, জালালউদ্দিন ফিরোজ শাহ খলজি,
কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশ। তো মোগলক ডাইনেস্টির প্রতিষ্ঠাতাকে অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার কুতুবউদ্দিন আইবক, যে কিনা দাস বংশের প্রতিষ্ঠাতা। এই দাস বংশের অপর নামই হচ্ছে মোগলক ডাইনেস্টি। চলো পরের প্রশ্ন, পিচ বেল্ট কোন ধাতুর আকরিক? পিচ বেল্ট কোন ধাতুর আকরিক? অপশনগুলো দেখে নাও, আয়রন, ক্যালামাইন, ইউরেনিয়াম, বক্সাইট। পিচ বেল্ট কোন ধাতুর আকরিক? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, ইউরেনিয়ামের ধাতু হচ্ছে পিচ বেল্ট। কোন ধাতুর আকরিক? ইউরেনিয়ামের আকরিক হচ্ছে পিচ বেল্ট। চলো পরের প্রশ্ন চট করে যাওয়া যাক, কি রয়েছে দেখো। ভারতীয় সংবিধানের এক নাগরিকত্বের ধারণাটি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধানের অনুকরণে? ভারতবর্ষের মধ্যে যে আমাদের এক নাগরিকত্ব, মানে একটাই এখানে থাকবে তোমার নাগরিক অধিকার, ঠিক আছে? তুমি যদি অন্য দেশে যাও তাহলে তোমাদের এই ভারতবর্ষের নাগরিকত্বটা আর থাকছে না, ঠিক আছে? তো এক নাগরিকত্ব মানে একটি দেশে থাকলে একটি নাগরিকত্ব থাকবে, সেটা কোন দেশের সংবিধান থেকে আমরা নিয়েছি? অপশনগুলো দেখো, রাশিয়া, আয়ারল্যান্ড, ব্রিটিশ সংযুক্ত রাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, আমেরিকার যুক্তরাষ্ট্র। তো ভারতীয় সংবিধানের এক নাগরিকত্বের ধারণাটি কোথা থেকে আমরা নিয়েছি? অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি, মানে আমরা ইংল্যান্ড থেকে নিয়েছি। চলো পরের প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন কি রয়েছে দেখো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো? আমরা জানি যে পশ্চিমবঙ্গের পশ্চিমে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের পশ্চিমে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড, এই যে জেলাগুলো রয়েছে এখানে কিছু সংখ্যক কি রয়েছে? মালভূমি রয়েছে। এই মালভূমিগুলোর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি বা উচ্চতম শৃঙ্গ কোনটি এটা জানতে চেয়েছেন। সান্দাকফু, গোরগাবুরু, শুশুনিয়া, অযোধ্যা। তো এখানকার সর্বোচ্চ শৃঙ্গ অপশন নাম্বার বি গোরগাবুরু, যার উচ্চতা 677 মিটার। আর যদি বলা হতো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে হয়ে যেত সান্দাকফু। তো দেখো কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু, তার মানে এই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোরগাবুরু, উচ্চতা 677 মিটার, যেটা আমি বললাম। এছাড়া দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? সান্দাকফু, যার উচ্চতা 3636 মিটার। কোনো কোনো বইয়ে লেখা আছে 3630 মিটার ওভার, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।